হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 7 অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক এই বিষয়গুলো কি হয়। দেখো, আমরা ক্লাস 9-এ পরমাণু যে ছিল সেই পরমাণু সম্পর্কে পড়েছি এবং আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এবার এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে এই প্রোটন এবং নিউট্রনগুলো থাকছে তাদের একসঙ্গে আমরা কি বলি, তাদের একসঙ্গে আমরা নিউক্লিয়ন বলে থাকি। মানে নিউক্লিয়ন বলতে আমরা প্রোটনকেও বুঝবো এবং নিউট্রনকেও বুঝবো। এবার একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট কত সংখ্যক প্রোটন থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক। এবং কত সংখ্যক মোট প্রোটন এবং নিউট্রন রয়েছে অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলে থাকি। এবার দেখো, যখন আমরা কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের মোট ভর বের করব সেটা কি হবে, সেই যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে মোট কতগুলো প্রোটন এবং মোট কতগুলো নিউট্রন রয়েছে তাদের মোট ভরের সাথে সমান হওয়া উচিত। অর্থাৎ আমি কি বলতে চাইছি, ধরে নাও কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট 5টি প্রোটন এবং 5টি নিউট্রন রয়েছে। তাহলে সেই যে নিউক্লিয়াসটি, সেই নিউক্লিয়াসটির ভর যখন আমরা বের করব সেটা কি হবে, 5টি প্রোটনের মোট ভর এবং 5টি নিউট্রনের মোট ভর তার সাথে সমান হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আমাদের যে পরমাণুর নিউক্লিয়াসের ভর সেটা অ্যাকচুয়ালি যত হওয়া উচিত, মানে আমরা হিসাব করে যেটা বের করছি প্রোটন এবং নিউট্রনগুলোর মোট ভর যা আসছে তার থেকে একটু কম হয়। তাহলে এই যে আমাদের নিউক্লিয়াসের মোট ভর প্রকৃতপক্ষে হিসাব করে আমরা যেটা পাচ্ছি তার থেকে একটু কম হচ্ছে, মানে আমরা যেটা আশা করছি, যেটা আমাদের প্রত্যাশিত ভর তার তুলনায় অল্প কম হচ্ছে। এই বিষয়টিকে আমরা কি বলি, এই বিষয়টিকে আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তাহলে ভর ত্রুটি বিষয়টি কি, কোনো একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং কোনো একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর এদের মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যকেই আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এবার এই যে আমাদের ভর অল্প কম পাওয়া যাচ্ছে, তাহলে সেই ভর গেল কোথায়? কারণ আমরা আগেই পড়েছি যে ভর কিন্তু সৃষ্টিও করা যায় না এবং ভরকে ধ্বংসও করা যায় না। আমাদের প্রকৃতিতে যে মোট ভরের পরিমাণ সেটা কিন্তু ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভর অল্প কমে গেল, নিউক্লিয়াসের যা প্রত্যাশিত ভর ছিল তার থেকে আমরা অল্প কম ভর পেলাম, তাহলে আমাদের সেই যে ভর যেটুকু পাওয়া যাচ্ছে না সেইটুকু কোথায় গেল? দেখো, আমাদের যেটুকু ভর পাওয়া যাচ্ছে না সেটা পরিবর্তিত হচ্ছে শক্তিতে। কারণ আমরা E=mc² এই সমীকরণ থেকে কি জানি, যে m ভরের কোনো বস্তুকে আমরা যদি c² মানে আলোর বেগ c তার স্কোয়ারের সমান বেগে নিয়ে যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে E সমপরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই তো? তাহলে আমাদের যেটুকু ভর কমে যাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার এই শক্তিটির কেন প্রয়োজন হলো? দেখো, আমাদের যে প্রোটনগুলো রয়েছে, প্রোটনগুলো প্রত্যেকের আধান হলো ধনাত্মক। তাহলে দুটো ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করা উচিত। আবার নিউট্রনগুলো যে রয়েছে তাদের মধ্যে কোনো রকম আধান নেই, অর্থাৎ এরা নিউট্রাল অবস্থায় রয়েছে, এরা একে অপরকে বিকর্ষণ করে না, আকর্ষণও করে না। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন এবং নিউট্রনগুলো একদম দৃঢ় সংবদ্ধভাবে অবস্থান করে। তাহলে এই ক্ষেত্রে যখন তারা একদম দৃঢ় সংবদ্ধভাবে অবস্থান করছে, তাহলে এই প্রোটনগুলোর বিকর্ষণ বলের জন্য তো আমাদের যে নিউক্লিয়াস সেটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু কেন ভেঙে যাচ্ছে না? কারণ এই ক্ষেত্রে এই যে আমাদের শক্তিটি নির্গত হচ্ছে সেটাই কিন্তু এই নিউক্লিয়াসটিকে ধরে রাখছে। তাহলে এই যে আমাদের ভর কমে গেল, সেই ভর কমে যাওয়ার কারণ কি? কারণ সেই ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং এই শক্তিটা কিসের জন্য লাগছে? এই শক্তিটি লাগছে আমাদের যে নিউক্লিয়াস গঠিত হচ্ছে সেই নিউক্লিয়াসের গঠনের জন্য। এই শক্তিটিকে আমরা কি বলি? এই শক্তিটিকে আমরা বলি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জি বিষয়টি কি? কোনো একটি নিউক্লিয়াস গঠনের সময় নিউক্লিয়নগুলো যখন একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়ে এই নিউক্লিয়াসটির গঠন হয় সেই শক্তিটিকেই আমরা বলি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। তাহলে আমরা সাধারণভাবে কি বলতে পারি, যে কোনো একটা নিউক্লিয়াস যখন গঠন হবে তখন সেই নিউক্লিয়াসটা গঠন হওয়ার জন্য আমাদের যত পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকেই আমরা বলবো বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। এবার ধরে নাও কোনো একটা নিউক্লিয়াস গঠিত হলো, এবার তার মধ্যে কিছু সংখ্যক নিউক্লিয়ন থাকবে। নিউক্লিয়ন মানে কি? শুরুতেই আমি বলেছি প্রোটন এবং নিউট্রন উভয়কেই কিন্তু আমরা নিউক্লিয়ন বলে ডাকবো। তাহলে এই যে নিউক্লিয়াস, তার গঠনের জন্য মোট যতখানি বন্ধন শক্তি নির্গত হবে সেই শক্তির পরিমাণকে আমরা যদি এই নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করি, ধরে নাও কোনো একটা নিউক্লিয়াস গঠনের জন্য 100 মেগা ইলেকট্রন ভোল্ট বাইন্ডিং এনার্জি এক্ষেত্রে নির্গত হলো।
এবং সেই নিউক্লিয়াসটির মধ্যে ধরো 10টি নিউক্লিয়ন রয়েছে। কতগুলো প্রোটন কতগুলো নিউট্রন সেটা নিয়ে আমরা বলছি না, 5টা প্রোটন 5টা নিউট্রন থাকতে পারে, হতে পারে 6টা প্রোটন 4টা নিউট্রন রয়েছে, ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি এখানে কি বলছি, মোট 10টি নিউক্লিয়ন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে বন্ধন শক্তি টোটাল কত ছিল, 100, এবং মোট নিউক্লিয়নের সংখ্যা সেটা হলো 10। তাহলে একটা নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 100/10, মানে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এবং এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান যত বেশি হবে, সেই নিউক্লিয়াসটি কিন্তু তত বেশি স্থায়ী হবে। তাহলে এই বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার এখানে আমরা আরো একটা বিষয় নিয়ে কথা বলি। দেখো, ক্লাস 9-এ আমরা পারমাণবিক ভর একক বা AMU সম্পর্কে পড়েছিলাম। এবার যদি 1 AMU পরিমাণ শক্তি, মানে 1 AMU পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কতখানি শক্তি নির্গত হয়, সেই ক্ষেত্রে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি কিন্তু আমরা পেয়ে থাকি। মানে 1 AMU ভর, সেটার সমতুল্য শক্তি কত, সেটার সমতুল্য শক্তি হলো 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম ভর ত্রুটি। ভর ত্রুটি কি, কোনো একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো ভর ত্রুটি। তারপর আমরা আলোচনা করলাম বন্ধন শক্তি। কোনো একটি নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি নির্গত হয় সেটা কি, সেটাই হচ্ছে বন্ধন শক্তি। এবং আমরা এখানে কি বুঝলাম, যে কোনো একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান যত বেশি হবে, নিউক্লিয়াসটি তত বেশি স্থায়ী হবে। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। সেই ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।